গত ক্লাসে আমরা হুইস্টন ব্রিজের 3টা অঙ্ক করতে চেয়েছিলাম, একটা করেছিলাম অলরেডি। যে যে কোনো 3টা বাহুতে রোধ আছে দেওয়া, চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। তো আমরা সাম্যাবস্থার শর্ত বসিয়ে প্রবলেমটা সলভ করেছিলাম। এখন যদি এমনটা থাকে 4টা বাহুতেই রোধ দেওয়া আছে, 4টা বাহুতেই রোধ দেওয়া আছে, আবারও বলে নিচ্ছি, প্রথম বাহুর রোধ কিন্তু পি, দ্বিতীয় বাহুর রোধ হচ্ছে কিউ, তৃতীয় বাহু রোধ হচ্ছে আর চতুর্থ বাহু রোধ হচ্ছে এস। এবং চিত্রটা যদি আমি আরো একবার একটু তাকিয়ে নিই, এইটা হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, তৃতীয় চতুর্থ বাহু, ঠিক আছে। ওকে, তো অনেক সময় কিন্তু দেখো এরকমও দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, এখানে একটা রোধ যুক্ত করে দেওয়া থাকে, বলে যে এই রোধটার মান কত হলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। তার মানে আমাকে কাজ করতে বলেছে চতুর্থ বাহু নিয়ে। একই কাজ যদি এখানে থাকতো তাহলে আমাকে যে বাহুতে এরকম লেজুর দিয়ে একটা রোধ যুক্ত করা থাকবে, সেটা শ্রেণীতেও হতে পারে, সেটা কিন্তু সমান্তরালেও হতে পারে, সেই বাহু নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। তার মানে ওই বাহু রোধটাকে আমাকে কারেকশন করতে হবে, অন্যটা কারেকশন করা যাবে না। অন্যটাও কারেকশন করলে কিন্তু সাম্যাবস্থায় থাকবে, কিন্তু আমাকে তো ওইটাই বলেছে করতে কারেকশন, যে এইটাতে কি করলে কি সাম্যাবস্থায় থাকবে, আমি ওটা নিয়েই কাজ করব। যেমন আমাদের এখানে মনে করো এক্সাম্পল 2 এ বলেছি আমি 4টা বাহু রোধ দেওয়া আছে এরকম, আর 3 নম্বর এক্সাম্পলে দিয়েছি আমরা 4টা বাহু রোধ দেওয়া আছে এরকম। ঠিক আছে, একবার দুটো এক্সাম্পল করব। তো এক্সাম্পল 2, এক্সাম্পল 3। তো এখন আমাকে প্রশ্ন আসছে যে তৃতীয় বাহুতে বা চতুর্থ বাহু নিয়ে বলি, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। চতুর্থ বাহুতে কিন্তু বলেছে, চতুর্থ বাহুতে, অন্য বাহুতেও কিন্তু বলতে পারে, আগেই বলে নিচ্ছি। চতুর্থ বাহুতে কত মানের রোধ, আমরা অনেকগুলো আজকে প্রবলেম দেখব। চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত থাকলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। তো প্রথম 2 নম্বর প্রশ্ন এক্সাম্পল 2 এ আমি লিখেছি এরকম ভাবে রোধ দেওয়া আছে, এক্সাম্পল 3 তে ভাবে দেওয়া আছে। আমরা প্রথমে এক্সাম্পল 2 এর সলিউশনটাতে যাচ্ছি। একই প্রশ্ন, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, প্রশ্ন একই, রোধ দেওয়া আছে এরকম, রোধ দেওয়া আছে এরকম। তাহলে আমাদের প্রথমে আমরা যদি এক্সাম্পল 2 এ যাই, খেয়াল করে দেখো, পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। আচ্ছা, এক্সাম্পল 2 এ না, দুইটার ক্ষেত্রে আমাদের লাগবে এটা। এখন দেখো খেয়াল করে একটু বলে নিই, যে চতুর্থ বাহু নিয়ে কাজ করতে বলেছে, তার মানে চতুর্থ বাহু রোধটা আমাকে কারেকশন করতে হবে, কারেক্ট করতে হবে। ওকে, তাহলে এইটা রোধকে আমরা এস প্রাইম ধরে নিলাম, কারণ যে রোধটা দেওয়া আছে এখন আমি ধরে নিচ্ছি, প্রশ্ন দেখে আমি এখন ধরে নিচ্ছি যে প্রশ্নের মধ্যে যে চতুর্থ বাহু রোধটা দেওয়া আছে সেই রোধটাকে আমাকে ঠিক করতে হবে। তার মানে হচ্ছে যে চতুর্থ বাহুর রোধটা আমাকে যেটা দেওয়া আছে সেটা ঠিক নাই, সেটাকে আমাকে ঠিক করতে হবে। যেহেতু ঠিক নেই, সেহেতু এটার নাম আর এস আমি দিতে পারছি না, ওটার নাম কি দিব, অন্য কিছু, এস প্রাইম, এস ওয়ান, এস টু, আদার। কারণ আমাদের ব্রিজের সাম্যাবস্থার শর্ত হচ্ছে পি ভাগ কিউ ইকুয়াল টু আর ভাগ এস, এরকম। এসটা হচ্ছে আসল রোধ যখন সাম্যাবস্থায় থাকবে। তো এই কন্ডিশনে তো ব্রিজটা সাম্যাবস্থায় নাই, সাম্যাবস্থায় থাকলে তো আমাকে প্রশ্ন করতো না আর, যে চতুর্থ বাহুতে কত মান রোধ কিভাবে যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকবে। তার মানে চতুর্থ বাহু রোধটাকে আমার কারেকশন করতে হবে। তার মানে চতুর্থ বাহুতে যে রোধটা দেওয়া আছে সেই রোধটাকে আমি এখন আর এস লিখছি না, অন্য সিম্বল দিচ্ছি, কি দিলাম, এস প্রাইম। একই প্রশ্ন যদি এখানে চতুর্থ বাহু না বলে বলতো তৃতীয় বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত থাকলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকবে, তখন আমি এখানে তৃতীয় বাহু রোধকে আর প্রাইম লিখতাম। যদি বলতো প্রথম বাহু রোধের ব্যবস্থা করতে বলতো, প্রথম বাহু রোধকে আমি তখন পি প্রাইম লিখতাম। ওকে, বুঝতে পেরেছি আশা রাখি। তো এখন চতুর্থ বাহু রোধ নিয়ে যেহেতু কাজ করতে বলেছে, কারেকশন করতে বলেছে, হ্যাঁ, তো চতুর্থ বাহুর আসল রোধটা আগে বের করে নিই, যে আসলে আসলে কি যুক্ত থাকলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকতো, বের করে নিই। এস ইজ ইকুয়াল টু কিউ ইন্টু আর ভাগ হচ্ছে পি, কিউ ইন্টু আর ইন্টু পি। কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 20,
আর এর মান কত 40 10 ইজিক্যাল টু 4 দুগুণ 8 80 ওহম। তার মানে চতুর্থ বাহুতে আমার 80 ওহম রোধ যদি যুক্ত থাকতো 70 এর পরিবর্তে, আমি কিন্তু 2 নম্বর নিয়ে কথা বলছি, 2 নম্বর নিয়ে যখন কথা বলবো, দেখো 2 নম্বর নিয়ে আগে কথা বলি, যে চতুর্থ বাহুতে যদি 70 ওহমের পরিবর্তে 80 ওহম যুক্ত থাকতো তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো, কিন্তু আছে কত 80, দরকার কত, আসে কত 70, দরকার কত 80, দরকার আমার 80, আছে আমার 70, বেশি দরকার, বেশি বেশি প্রয়োজন, বাড়ানো দরকার। 70 ওহম রোধের জায়গায় 80 ওহম করলে আমার ঠিক ছিল, বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য কি করতে হয় আমাদের জানা আছে, শ্রেণী সমবায় করতে হয়। তাহলে এখন লিখবো আমরা যে এস প্রাইম লেস দেন এস, অতএব কিছু মানের রোধ, কিছু মানের রোধ চতুর্থ বাহুতে, চতুর্থ বাহুতে শ্রেণীতে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। ওকে, শ্রেণীতে যুক্ত করতে হবে, বাড়াইতে হবে। যখনই, আর একবার বলে নিচ্ছি, যখনই রোধ বাড়ানোর দরকার তখন আমরা শ্রেণীতে যুক্ত করব, আর যখনই রোধ হচ্ছে কমানো দরকার তখন আমরা সমান্তরালে যুক্ত করব। আমরা এতদিন ধরে সেটা থিওরি থেকে শিখে এসেছি, তুল্য রোধের যে শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের যে থিওরি গুলো ছিল সেখানে আমরা স্পষ্টভাবে এটা শিখে এসেছি। ওকে, এখন খেয়াল করো, ধরি যে রোধটা যুক্ত করতে হবে শ্রেণী সমবায়ে চতুর্থ বাহুতে, ধরি সেই রোধের মান, ধরি রোধটির মান, রোধটির মান এবার দেখো, একটা লিখেছি এস, একটা লিখেছি এস প্রাইম, S1 লিখলাম, S1। এখন খেয়াল করো তো, কথাটা সুন্দরভাবে বুঝবো আমরা, আমার টোটাল তুল্য রোধ লাগবে কিন্তু এস, টোটাল আসল জিনিস কোনটা এস, তুল্য রোধ, এটা আমার লাগবে কার কার সমন্বয়ে, S1 এবং এস এর সমন্বয়ে, S1 এবং হচ্ছে এস প্রাইম এর সমন্বয়। এস প্রাইম আমার আছে, S1 যুক্ত করব, দুইটা মিলিয়ে জিলিয়ে কত করতে হবে, এস করতে হবে। তাহলে আমরা কি লিখবো, আসলটা কোনটা, আমাদের সূত্র কি দেখো তো, আমাদের সূত্র যদি আমি একটু লিখে নিই, আমাদের সূত্র হচ্ছে আর এস ইজিক্যাল টু আর 1 যোগ আর 2 যোগ সামথিং, এরকম আমাদের সূত্র, মেইন সূত্র, এটা আমি লিখলাম মনে করো। তো এখন আসল এখানে কত, R1 এবং R2 মিলিয়ে জিলিয়ে যখন আমি আর এস করেছি তুল্য রোধ, এখন আমাকে কাকে কাকে মিলিয়ে এস করতে হবে, S1 এবং এস প্রাইম মিলিয়ে আমাকে করতে হবে হচ্ছে এস, আসলটাই তো এস, ঠিক আছে, শ্রেণী সমবায় যেহেতু এটা। ওকে, এখন আমরা এখান থেকে বের করে নিব আমরা। তো আমাদের এখানে দরকার কি, S1 ইজিক্যাল টু এস বিয়োগ এস প্রাইম। তো বুঝতেই পারছি এখানে যে 10 ওহম লাগবে, কিন্তু তোমাকে তো লিখে দেখাতে হবে। তো এখন এস এর মান হচ্ছে 80 আর এস প্রাইম হচ্ছে 70 ইজিক্যাল টু 10, তার মানে 10 ওহম রোধ চতুর্থ বাহুতে শ্রেণীতে যুক্ত করতে হবে। উত্তরটা আমাদের শেষ। এইবার দেখো 3 নম্বরে আসি। তো আমাদের দরকার কত, আমাদের দেখো এবার চতুর্থ বাহু নিয়ে কাজ করতে চেয়েছি, কিন্তু চতুর্থ বাহুতে রোধ আছে 100, চতুর্থ বাহুতে রোধ আছে 100, কিন্তু আমার যদি এই ব্রিজটা সাম্যাবস্থায় থাকতে চাই তাহলে রোধ লাগবে হচ্ছে 80 ওহম। তার মানে 100 আমার আছে, দরকার আমার হচ্ছে 80, তার মানে হচ্ছে এখন আমাকে কমাইতে হবে। কমানোর জন্য আমাদের বুদ্ধি কি, আমাদের বুদ্ধি হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে। তো আমরা একটু লিখে নিচ্ছি যে এস প্রাইম গ্রেটার দেন এস, মানে এস প্রাইম যেটা আছে দেওয়া সেটা বেশি, অতএব কিছু মানের রোধ, এভাবে লিখবা সুন্দর করে, কিছু মানের রোধ চতুর্থ বাহুতে, চতুর্থ বাহুতে সমান্তরালে যুক্ত করতে হবে, কমাতে হবে যে সমান্তরালে যুক্ত করতে হবে, ঠিক আছে, সমান্তরালে যুক্ত করতে হবে। সেম এরকম যে অঙ্কগুলা দেখালাম, সেম এরকম, এই যে এরকম করে দেওয়া থাকে অনেক সময়, মানে ফিগার আকারে যদি দেওয়া থাকে, চিত্র আকারে এরকম দেওয়া থাকে সমান্তরাল, বলে যে এটার মান কত হলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, সেম প্রশ্ন কিন্তু এরকম রোধগুলা দেওয়া থাকবে আর এখানে এরকম দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, তো এখন দেখো, তো আমার আসল কোনটা এস, আমাদের সূত্র কি দেখো তো, 1 ভাগ আর পি ইজিক্যাল টু 1 ভাগ R1 যোগ 1 ভাগ R2, তার মানে R1 এবং R2 এর সমন্বয়ে আমরা RP তৈরি করি। সিমিলারলি এখানে কি লিখবো, 1 ভাগ S, আসল কোনটা S, কার কার সমন্বয়ে তৈরি করতে হবে, 1 ভাগ S প্রাইম যোগ হচ্ছে 1 ভাগ S1। তো
তাহলে আমাদের দরকার এখানে S1 1 ভাগ S বিয়োগ হচ্ছে 1 ভাগ S প্রাইম। 1 ভাগ S মানে হচ্ছে S কত পেয়েছি আমরা 80 বিয়োগ হচ্ছে 1 ভাগ S প্রাইম হচ্ছে 100। তাহলে আমরা পাবো হচ্ছে S1 = 100 গুণ হচ্ছে 80 ভাগ হচ্ছে 100 বিয়োগ 80 সমান সমান হচ্ছে কত রে 100 গুণ 80 ডিভাইডেড বাই হচ্ছে 20 সমান সমান হচ্ছে কত হচ্ছে 400 ওহম। তার মানে চতুর্থ বাহুতে যদি আমরা एग्जांपल 3 এর মতো করে আমাদের ইনফরমেশন দেওয়া থাকে চতুর্থ বাহুতে 400 ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। ওকে কমপ্লিট। আমাদের মোটামুটি হয়ে গেছে। আমি তোমাদের ওই কি বলে শান্টের ধারণা দিয়েছি, অনেকবারই দিয়েছি। শান্টের ধারণা যখন আমরা পড়েছি তখন সবকিছু পারার কথা। তো শান্ট আমরা জানি, ওই ধরনের প্রবলেম সামনে আসলে আমরা শান্টের ধারণা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত ভাবে একটু দেখিয়ে দিব তোমাদের শুধুমাত্র, ঠিক আছে? যে প্রবলেমগুলো আমি লিখেছি সেই প্রবলেমগুলো একটু দেখিয়ে দিব যে তোমাদের কি ধরনের প্রবলেমগুলো বিভিন্ন বোর্ডে এসে থাকে, ঠিক আছে? এই কয়েকটা প্রবলেম দেখানোর পরে আমি ওই শান্টের ওই কথাটা একটু বলে দিব। শান্ট বা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি ওটা তোমাদের জানা আছে, তারপর একটু রিভিউ করা দরকার ওইটা। ওকে, ঢাকা 24-এ দেখো এরকম একটা সার্কিট দেওয়া আছে, একেবারে সিম্পল একটা সার্কিট। ওকে, এখানে দেখো 4টা কোষ দেওয়া আছে, 1 2 3 4, পোলারিটি একই, এই যে এদিকে যাচ্ছে, পোলারিটি একই। তো খেয়াল করে দেখো প্রতিটি কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে 1.5 ভোল্ট 1.5, আর আভ্যন্তরীণ রোধ দেওয়া আছে হচ্ছে 1 ওহম। এ ও বি এর মধ্যকার তুল্য রোধ বের করো, যে এ এইটা, এই যে বি হচ্ছে এইটা, তুল্য রোধ বের করো। এটা মনে হয় পারার কথা সবারই। এই যে প্রথমে আমরা দেখো তো এইটা এবং এইটা পি কিউ আর, এই তিনটা কিন্তু আমরা সমান্তরাল নিয়ে নিব। এই তিনটা সমান্তরালে নিলে যা পাবো, আমি একটু বলে দিচ্ছি, দেখাচ্ছি না। এই তিনটা দেখো বুঝতে পারো কিনা, না বোঝার কোনো কারণ নেই। এই তিনটা সমান্তরাল নিলে যা পাবো তার সঙ্গে এটাকে শ্রেণীতে দিব, যোগ করলে যা পাবো তার সাথে এটা আবার হচ্ছে সমান্তরালে যুক্ত করব, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা আমরা পেয়ে যাব। ওকে, খুবই সহজ, একেবারে সহজ। 3 মার্কের জন্য পরীক্ষা আসছে, সময় লাগবে না। 15 10 আর 5 এই তিনটা হচ্ছে মনে করে ধরলাম হচ্ছে আর পি, তাহলে 1 ভাগ আর পি = 1 ভাগ আর যোগ 1 ভাগ কিউ যোগ হচ্ছে 1 ভাগ পি, উল্টা করে লিখলাম, এই যে 1 ভাগ আর 1 ভাগ কিউ 1 ভাগ পি। এখান থেকে আমরা একটা আরপি পাবো, আরপি মনে করে পাবো, ঠিক আছে? এই আরপির সাথে এক্সটা কিন্তু যোগ হবে, ধরে নিলাম ওটার নাম হচ্ছে আর এস = আরপি যোগ হচ্ছে এটার নাম দিয়েছে এক্স, এক্স একটা জিনিস পাবো। তারপর কি করতে হবে, আবার টোটাল আর যখন আমি বের করবো, মনে করে ধরে নিলাম হচ্ছে 1 ভাগ আর পি প্রাইম ধরলাম। এবার যেহেতু আমি একবার আর পি লিখেছি, একবার আর এস লিখেছি, এবার আর প্রাইম ধরলাম, = কি হবে 1 ভাগ এই যে আর এস যোগ হচ্ছে এই যেটা হবে 1 ভাগ এস, 1 ভাগ এস করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বর্তনীর মানে এ আর বি এই দুইটার মধ্যকার তুল্য রোধ, আর পি প্রাইম = যা পাবো সেটা। ওকে, এটা গ নাম্বার, 1 নাম্বার শেষ। এবার এক্স = 10 ওহম রোধটি অপসারণ করলে অ্যামিটারের প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। এই যে একটা অ্যামিটার এখানে যুক্ত করা আছে, এখানে একটা জিনিস খেয়াল করার মতো অবস্থা, এই অ্যামিটারটার কিন্তু এখানে কোনো কথা বলা নেই উদ্দীপকের মধ্যে, অর্থাৎ এই অ্যামিটারের কোনো রোধ আমরা এখানে ধরবো না, মানে এই অ্যামিটারের কোনো রোধ নেই। আর যদি বলা থাকতো অ্যামিটারের রোধ আছে, এটা আছে সেটা আছে, ওটা কিন্তু অবশ্যই কাউন্টে নিতে হবে, কারণ এই অ্যামিটারটা কিন্তু বর্তনীর সাথে এখন সংযুক্ত। সুতরাং অ্যামিটারের রোধ যদি দেওয়া থাকতো অবশ্যই আমি কিন্তু তড়িৎ প্রবাহ বের করার ক্ষেত্রে অ্যামিটারের রোধটা কিন্তু আমাকে কাউন্টে নিতে হবে, ঠিক আছে? তো এখন যেহেতু আমাদের এই উদ্দীপকের মধ্যে অ্যামিটারের রোধটা বলে দেওয়া নেই, কোনো কিছু উল্লেখ নেই, আমরা বাই ডিফল্ট ধরে নিব অ্যামিটারের রোধ হচ্ছে 0, মানে আদর্শ অ্যামিটার। আদর্শ অ্যামিটার কখন হয়, যখন তার রোধ হচ্ছে 0। আচ্ছা, কথাটা যখন আসলোই বলেই ফেললাম, অ্যামিটারের রোধ হচ্ছে 0 হতে হবে, আদর্শ অ্যামিটার, ঠিক আছে? আর আদর্শ ভোল্টমিটারের ক্ষেত্রে ইনফিনিটি হতে হবে, ঠিক আছে? উল্টা, ভোল্টমিটারের ক্ষেত্রে হচ্ছে রোধটা হতে হবে
ইনফাইনাইট, ইনফিনিটি। যাই হোক, এখন খেয়াল করে দেখো চারটা কিন্তু আছে। তো তোমাদের তো গত ক্লাসে এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছি। এখানে একটা কোষ, এখানে একটা কোষ, শ্রেণীতে একই পোলারিটি, একই পোলারিটি। দেখো এইটা এটা যোগ করলে কত হয়? 1.5 যোগ 1.5 3, 3 হয় না? এই দুটো যোগ করলে, এই দুটা নিয়ে যখন আমি বলবো একই দিকে পোলারিটি, একই দিকে আমি যদি দেখাই একটু, ওই যে এটার পোলারিটি যেদিকে, এটা এদিকে প্লাস মাইনাস, এখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুটা মিলে 3, এই দুটা মিলে 3। তার মানে আমি যদি দাগায় দেখাই তোমাদের 3 আর 3 আছে এখানে। আর এখানে প্রত্যেকটা কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ভোল্ট, 1 ওহম। এটার 1, এটার 1। তাহলে আমি যদি একটু দাগায় দেখাই তোমাদের নতুন করে সার্কিটটা, তো আমি এই দুটা মিলে পাবো কয়টা? একটা পাবো। একটা নাম কি হবে? একটা নাম হবে হচ্ছে 3। আর এখানে দেখো তো, এখানে আমি একটা পাবো, দুটা মিলে এটার নাম পাবো হচ্ছে 3। খেয়াল করো, তাহলে এটা এটা পাবো হচ্ছে 3 ভোল্টের দুইটা মিলে, এখানে পাবো 3 ভোল্টের দুইটা ব্যাটারি মিলে, দুইটা কোষ মিলে। আর এইটার এখন আভ্যন্তরীণ রোধ হয়ে গেল হচ্ছে যে এটা যেহেতু আমার এইখানেও শ্রেণী ছিল, এখানেও শ্রেণী ছিল, তাই না? তাহলে এখন দেখো তো, এখানে পাবো হচ্ছে 2 ওহম, এখানে পাবো হচ্ছে 2 ওহম, এখানে পাবো 2, এখানে পাবো 2। খেয়াল করে দেখো, এইটা 1, এইটা 1, 1 আর 1 শ্রেণীতে আছে, তাহলে 1 আর 1 মিলে কত হয়? 2। এখানে কি 1 আর 1 2, এটাও শ্রেণীতে আছে, তার মানে এখানে আমরা 2 পাবো। যদি আমি এখানে দেখাই, এখানে একটু দেখাই নিলাম, মানে এটা এখানে দেখালাম, এটা এখানে মনে করে দেখালাম। ওকে, তো এটা 2 ওহম, এটাও আমাদের 2 ওহম। ওকে, এই বাদ বাকি পরে পরে বলেছে যে ওই এক্স রোধটা, এক্স রোধটা হচ্ছে অপসারণ করলে অ্যামিটারের প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। একবার আমরা এক্স রোধ রেখে বের করবো অ্যামিটারের প্রবাহ বা আই। এই অ্যামিটারের প্রবাহ মানে কি দেখো তো, তোমাকে যদি বলি আরেকবার দেখা একটু, এই যে এটা হচ্ছে এদিকে সাপ্লাই দিচ্ছে কারেন্ট, এটাও কিন্তু এদিকে সাপ্লাই দিচ্ছে কারেন্ট। তো এই দিকে দেখো তো, এই যে এই এখানে যে এখানে আসলো, এখানে যে এখানে আসলো, এখানে এসে এই ভাগে ভাগ হলো, এদিক দিয়ে গেল কিছু, যে এখানে আবার 3 ভাগে ভাগ হয়েছে, 3 ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে এখানে আসলো, এদিক দিয়ে এই 3টা ভাগ এখানে মিলিত হয়েছে, এইটা এদিক দিয়ে সেখানে আসে এখানে মিলিত হয়েছে, টোটাল কারেন্ট কিন্তু এইটা। তার মানে এই বর্তনীর মোট প্রবাহই কিন্তু অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অ্যামিটার যদি এখানে থাকতো তাহলে কিন্তু বর্তনীর মোট প্রবাহ হতো না। তাই আমরা এই জন্য বারবার বলেছি যে বর্তনী যখনই আমাদের সামনে আসবে তখনই তড়িৎ চলার পথটা আমরা আগে দেখে নিব যে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। দেখো এটা দিয়ে দেখলে এখন বুঝতে পারতেছি যে এই অ্যামিটারের মধ্যে দিয়ে টোটাল কারেন্টটাই যাচ্ছে, সবগুলা কারেন্ট এখানে ভাগভুগ হয়ে আবার বি বিন্দুতে মিলিত হয়েছে, মিলিত হয়ে আবার অ্যামিটারের মধ্যে দিয়ে সবগুলা যাচ্ছে। তো এখন আশা রাখি আমরা পারবো। ঠিক আছে, এখন দেখো আমাদের সার্কিটটা হয়ে গেছে এরকম, এই যে 3 আর 3। এখন বলো তো, এখানে যা আছে আছে, এখানে একটা বাড়তি তো এদিকে আছে, এখানে একটা অ্যামিটার আছে, ভালো কথা, এখানে একটা অ্যামিটার আছে, এটার পার্ট আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকগুলো রোধ টোধ আছে, ওদিকে কথা বাদ দিলাম, ওগুলো রোধ আমরা হিসাবে হিসাবে পারি আমরা। এইটার বলতো, এখানে আমার এই বর্তনীর মোট তড়িৎচালক শক্তি কত হবে বলো দেখি একজন, বলতে পারি কিনা? গত ক্লাসে পড়াইছি, এই বর্তনীর এখন মোট তড়িৎচালক শক্তি কত হবে? এই যে এখানে 3 ভোল্ট আর 3 ভোল্ট আমি দুটা দুটা ভাগ করে লিখলাম, কত হবে? শুধু 3 হবে না 3 আর 3 যোগ হবে? শুধু 3 হবে। বর্তনীর মোট তড়িৎচালক শক্তি হবে শুধু 3, যেহেতু দুটা প্যারালালি আছে, 3 3 দুটা প্যারালালি, প্যারালালি থাকলে একটা হয়, যতগুলা থাকুক না কেন, হাজারটা যদি প্যারালালি থাকে কোষ, একটা কোষের তড়িৎচালক শক্তি হবে। তাহলে বর্তনীর মোট তড়িৎচালক শক্তি হবে, মোট তড়িৎচালক শক্তি হবে হচ্ছে ইজ ইকুয়াল টু, লিখবো আমরা হচ্ছে 3 ভোল্ট। ওকে, এখন এই 2 ওহম আর এই 2 ওহমকে আমরা রোধে কাউন্টে আনতে হবে, কারণ আগে যখন আমরা টোটাল আমার কারেন্ট বের করতে হবে, যেহেতু অ্যামিটারের মধ্যে টোটাল কারেন্ট যাচ্ছে, তাই না? সবগুলো নিতে হবে। তো আমরা যদি একটু সার্কিটটা রিড্র করে দেখাই, এখানে কিরকম ভাবে আছে, ওই 3টা এখানে আছে, এই দিক দিয়ে একটা উপর দিয়ে একটা চলে গেছে, উপর দিয়া এই এখানে, আর এখান দিয়ে 3টা, 1 2 3, এই যে 3টা আছে, এখান থেকে আবার হচ্ছে একটা এখানে গেছে। একবার এটা অপসারণ করা হয়েছে, একবার অপসারণ করা হয় না। অপসারণ যখন করা হয়েছে, এখানে একটা কথা তোমার খটকা লাগতে পারে, এটাই আমি বলতে চাচ্ছিলাম, ভুলে গেছি। অপসারণ করার কথাটা একটু দেখো তো, বিভিন্ন ভাবে তুমি চিন্তা করতে পারো। এই অপসারণ কথাটা আসলে বোর্ডের মধ্যে প্রশ্ন দিয়ে এটা একটু কনফিউশন তৈরি করে। কিরকম দেখো তো, এটা অপসারণ করা মানে কি এটা খুলে নেওয়া,
নাকি এটা অপসারণ করা মানে হচ্ছে এই রোদের পরিবর্তে এখানে তার দেওয়া? দুটাই কিন্তু আমি থিঙ্কিং করতে পারি। যেখানে মনে করো একটা তার দিয়ে দিছি, এখানে এটা অপসারণ করা মানে কি, যেখানে অপসারণ করা মানে কি, এই যে তার সহ ওই রোদটা খুলে নিয়েছি, তার সহ রোদটা মনে করো খুলে নিয়েছি। এই তার মনে করো এই যে এই তার মানে এখানে কিছুই নাই, মনে করো এই যে এখানে আমি গোল্লা চিহ্ন দিলাম, মানে এখানে কিছুই নাই, তার মার রোদ টোদ কিচ্ছু নাই। তার মানে কি এই পয়েন্টের সাথে এই পয়েন্টের কিন্তু কোনো কানেকশনই নাই। তাহলে কারেন্ট কোন দিকে যাবে দেখো তো, এই যে কারেন্টের দিকে যায়, দিক দিয়ে যায়, এখানে যে এইদিকে তো কানেকশন নাই, এই যে এই দিক দিয়ে যে দিক দিয়ে যে দিক দিয়ে চলে আসবে। এইটা তুমি থিঙ্কিং করতে পারো। আবার তুমি থিঙ্কিং করতে পারো যেখানে রোদ নেই, তার দেওয়া আছে একটা, ঠিক আছে, তার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোনটা থিঙ্কিং করবা, আমি নিজেও বলতে পারি না, ঠিক আছে। তাই তুমি একটু যখন প্রশ্নের সলিউশন এই ধরনের প্রশ্ন করবা, অপসারণ করা, অপসারণ করাকে তুমি একটু উল্লেখ করে দিবা। ধরি এটা অপসারণ করার ফলে এখানে কি করা হয়েছে, একটা তার যুক্ত করা আছে। অথবা যদি বল তুমি না, তুমি না, এটা এই তার সহ এই রোধটা একেবারে অপসারণ করা হয়েছে সার্কিট থেকে, তাহলে কিন্তু এখানে কোনো কানেকশন থাকবে না। যদি তোমাকে একটু দেখা এখানে সি পয়েন্ট দিয়ে, এই সি এবং বি এর মধ্যে কোনো কানেকশনই থাকবে না যদি তুমি এখানে খুলে ফেলো, একবার যদি খুলে ফেলো, ঠিক আছে, তাহলে তো কোনো কানেকশনই থাকবে না। তাহলে কারেন্ট এদিকে যায়, এই দিক দিয়ে এদিক দিয়ে চলে আসবে, এটা কোনো আর কার্যকারিতা থাকলো না যখন তোমার অপসারণ করতে বলবে। আবার তুমি ধরতে পারো যে না স্যার, আমি হয়তো সেভাবে ধরবো যে রোধটা অপসারণ করার অর্থ হচ্ছে এখানে রোধ নাই কিন্তু একটা তার আছে, ঠিক আছে, দুটাই তুমি চিন্তা করে নিতে পারো। তো আমি এখন যে গাইডে অবশ্যই এটা ধরা আছে, যেটা এখানে তার দেওয়া আছে একটা, মানে এখানে অপসারণ করার অর্থ হচ্ছে তার দেওয়া আছে কিন্তু এটা এদিক দিয়ে কানেকশন আছে আর কি, ঠিক আছে, কানেকশন আছে, দুটাই ধরা যেতে পারে কিন্তু আমি বলে দিলাম আরো। তবে ওই যে একেবারে খুলে ফেলা অপসারণ করা বলতে ওইটাই এসে ধরা যায় যে এখান থেকে মনে করে রোদ দেওয়া আছে, দেখো তো এই যেখানে একটা রোদ যুক্ত করা আছে, দেখো খেয়াল করো তো, এই যেখানে একটা রোদ যুক্ত করা আছে, এটাই মনে করে একটা রোদ, তার এটা একটা রোদ, এই যে খুলে ফেললাম, অপসারণ করে নিলাম, মানে এখান থেকে আসলে খুলে নিয়েছে একবার টোটালটাই, তার মানে এখানে কোনো কানেকশনই নাই আর, এখান থেকে পর্যন্ত কোনো কানেকশন নাই, এটা ধরা যেতে পারে কিন্তু। যাই হোক, আমরা ধরছি অথবা ধরছি না, দুটাই আমার হতে পারে কিন্তু। কনফিউশন থাকলে দুই ভাবে করে ফেলবা, কারণ এটা করতে তার সময় লাগবে না, কারণ এটা যখন তুমি একেবারে অপসারণ করে ফেলছো তখন তো তোমার সময়ই লাগবে না, কারণ দেখো একটা রোদ খালি, দেখো খেয়াল করে, এই যে একটা রোদ খালি, আর কোনো রোদই নেই, এই একটা রোদ আর এখানে একটা ব্যাটারি, আর এখানে যে দুটা রোদ আছে, এখানে দুই আর এখানে দুই, দুই আর দুই মিলে এক হবে, এক আর পাঁচ মিলে কত হবে, ছয়, ছয় আর এখানে তিন, তার মানে কারেন্ট হয়ে যাবে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, দেখো মুখোমুখি হয়ে গেল, দুই দুই, দুই আর দুই ওহম এক, সমান্তরাল করলে অর্ধেক হয়ে যায়। এই সমপরিমাণে দুটা রোধ প্যারালালি থাকলে অর্ধেক হয়ে যায়, দুই আর দুই এক হয়ে গেল, এই এক আর এই যে পাঁচ, শ্রেণীতে এখন ছয়, আর এখানে আমার ভোল্টেজ তিন, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। দুইটাই করে দেখাবা, এটা আমার বুদ্ধি আর কি, কারণ কারণ কোন এক্সামিনার কি ধরে, ফিজিক্স এর মধ্যে মানে এর শেষ নাই কিন্তু, বুঝতেই পারো ফিজিক্স মানে খুবই জটিল একটা সাবজেক্ট, ঠিক আছে, বিভিন্ন ভাবে থিঙ্কিং করা যায়। তো বুঝতে পারলাম এটা 24 সহজ প্রশ্ন, ঠিক আছে, একবার এটা ধরে করব, একটা না ধরে করবো, ওকে। যাই হোক, এবার আসো হচ্ছে এইটা, এটা আমি মনে হয় দাঁড় করানোর দরকার হবে না, গত ক্লাসে একেবারে ডিটেলস করে দিয়েছি, একবার ডিটেলস করে দিয়েছি, এক দুই তিন চারটা নিয়েই করে দেখিয়েছি গত ক্লাসে। ই এর মান 1.5 ভোল্ট, আর এর মান হচ্ছে 1.5 ওহম, এখানে এক্সটার্নাল রোধ দেওয়া আছে, নাম হচ্ছে 100, প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.5 ওহম, ঠিক আছে, এটা চিত্র 1, এটা চিত্র 2, বর্তনী 2 এর প্রবাহ মাত্রা বের করো, ভেরি সিম্পল। আমি যদি একটু তোমাকে মুখে মুখে বলে দিই, এটা আমি মুখে মুখে বের করে দেখাচ্ছি, তাহলে মুখে মুখে যে পারে সে তো লিখে পারেই, 1 2 3 4 শ্রেণীতে আছে, তো 4 দেড়ে কত হয়, 4 ইন্টু 1.5 6, এখানে আমার একটা 6, এখানে একটা 6, এখানে একটা 6, দেখো আমি যদি দাগায় দেখাই তোমাদের এই সেকেন্ড বর্তনীটা, এই যে বড় করে দিলাম, 6 6, এই যে একটা 6, এই যে তিনটা আমার 6 6 6, এই যে 6 6 6, এই যে দেখো হয়েছে কিনা, এতখানি মিলে 6 6 6, এটা 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট, এখানে দেখো এক্সটার্নাল একটা রোধ দেওয়া আছে, নাম হচ্ছে আর, নাম হচ্ছে আর, দেখো। আর এখন যখন আমি 6 লিখলাম, 6 এর সঙ্গে কিন্তু এখানে একটা রোধ দিয়ে দিবা, 6 এর সঙ্গে কত দিবা, প্রত্যেকটা কিন্তু 1.5 ওহম করে আমার আভ্যন্তরীণ রোধ, তাহলে 1.5 দেখাবো অবশ্যই, তাহলে প্রতি লাইনের, এই যে এই লাইনের প্রথম লাইনের চারটা মিলে আমাদের 6 ওহম হবে হচ্ছে
এখানেও 6, এখানেও আমার 6, ঠিক আছে, 6 6 6, তাহলে 1/6 যোগ 1/6 যোগ 1/6 সমান সমান হচ্ছে 3/6। অতএব এইটুকার আরপি হবে হচ্ছে 2। উল্টা দিব না, 1/rp ইজিক্যাল টু এটা, 1/rp ইজিক্যাল টু এটা, তাহলে শুধু আরপি ইজিক্যাল টু 2 ওহম। তার মানে এই তিনটা যে 6 6 6 6 6 6, তাহলে আমরা 2 ওহম পেলাম এই তিনটা তুল্য রোধ, এবং এই তিনটা মিলে তড়িৎচালক শক্তি কত হবে? 6 ভোল্ট। তিনটা তো সমান্তরালে আছে, 6 ভোল্ট। তা 6 আমার এখানে পেলাম হচ্ছে ভোল্টেজ, টোটাল ভোল্ট কত আমি পেলাম, ইজিক্যাল টু পেলাম 6 ভোল্ট, ইজিক্যাল টু 6 ভোল্ট পেয়েছি। এইটুকার জন্য পেয়েছি আরপি হচ্ছে 2, আর বাইরের রোধের নাম হচ্ছে 100। তাহলে আমাদের কত হবে, আমাদের আমাদের কারেন্ট কত হবে, আই ইজিক্যাল টু মনে আছে, এই আই ইজিক্যাল টু কত হবে বলো দেখি? একবারে লিখতে পারো, আবার তুমি সূত্র আকারে লেখার দরকার নেই, সূত্র আমার নতুন করে মুখস্থ করার কোনো দরকার নেই। ই লিখলাম টোটাল ভোল্টেজ, আর নিচে রোধ, টোটাল রোধ, টোটাল রোধ কত, এটার নাম হচ্ছে আর, এটার নাম হচ্ছে আর, আর যোগ হচ্ছে আরপি। তাহলে উপরে থাকলো হচ্ছে 6, আর এর মান হচ্ছে 100 যোগ হচ্ছে 2, 6 ভাগ হচ্ছে 102, 6 ভাগ হচ্ছে 102, 6 ভাগ 102, ঠিক আছে, 6 ভাগ 102 যা হবে তাই আমাদের রেজাল্ট। 6 ভাগ হচ্ছে 102, 0.058, 0.058 অ্যাম্পিয়ার হয়ে গেল। কিন্তু আমাদের মুখে মুখে হয়ে গেল বলতে পারো এক ধরনের, ঠিক আছে। তোমরা একটা কাজ করবা, এই সার্কিটটা প্রথমে তুলবা এই ধরনের পরীক্ষা আসলে, তারপর ওই সার্কিট থেকে প্রথম লাইনেরটা দেখাবা, এভাবে দেখাবা, দেখালে এক্সামিনার খুব সন্তুষ্ট হয়, ঠিক আছে। ভেঙে ভেঙে একটা লাইন, একটা সার্কিটকে রিড্র করলাম আমরা, সিম্পলিফিকেশনের মাধ্যমে আমি রিড্র করলাম, পুনরায় আমরা আঁকলাম, পুনরায় এঁকে আমরা সুন্দর মতো ব্যাখ্যা করলাম, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের। এবার দেখো কোন বর্তনীর ক্ষেত্রে বহিরোধে বেশি উত্তপ্ত হবে। বেশি উত্তপ্ত যখন হবে বলবো আমাদের প্রশ্ন, মানে হিট বেশি উৎপন্ন হবে, তাপ বেশি উৎপন্ন হবে, আমরা আই স্কয়ার আর টি বের করবো। ভেরি সিম্পল, W ইজিক্যাল টু H ইজিক্যাল টু কি I স্কয়ার আর টি। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে টি দেওয়া নেই, তো তোমাকে তো কোন বর্তনী, এই যে একটা বর্তনী, এই যে একটা বর্তনী, তুলনা যখন করবা টি আর টি তো এমনি কেটে যাবে। তুমি যদি তুলনা করতে চাও, এখানে যে পরিমাণ সময় নিবা এখানেও তো একই পরিমাণে সময় নিতে হবে। এখানে আমি সময় নেব কত, টি, এখানে সময় নেবে কত, টি, ঠিক আছে, উত্তপ্ত হবে। তাহলে আমি টি আর টি নিব, এখানে লিখবো H1, এখানে লিখবো H2, I স্কয়ার আর টি, I স্কয়ার আর টি, তারপর আমরা ভাগ করে দিব, টি আর টি এমনি কেটে যাবে, ঠিক আছে। দেখবা যে কোনটা বেশি হচ্ছে বা কোনটা কম হচ্ছে, বা কত গুণ হচ্ছে একটা অপরটার। ওকে, কমপ্লিট, একেবারে সহজ ছিল। এইটা গত ক্লাসে যা পড়াইছি সেম সেম আসছে, একেবারে থিওরি বেস প্রশ্ন এটা। এটা কি করে দিতে হবে? আর মনে হয় না যে করে দেওয়ার দরকার, এই করে দিতে হবে, হ্যাঁ এটা কি করতে হবে বলো একটু, আমি তাহলে আবার করে দেখাবো আর কি। মনে হয় না যে করে দেখানোর কোনো দরকার আছে, কারণ আমরা তো শিখেই ফেললাম যে এটা 4টা মিলে 6 হবে, আর I স্কয়ার আর টি বসাবো আমরা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইটা একটু খেয়াল করো, এই যেটা আসছে পরীক্ষায়, এটা আসলে আমাদের প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যালে আছে, আসলে আমাদের থিওরিটিক্যালি পরীক্ষা আবার চলে আসছে, থিওরিটিক্যালি চলে আসছে আবার। দেখো খেয়াল করে, একটা মিটার ব্রিজ, এটা মিটার ব্রিজ, একটা মিটার ব্রিজ, এটা প্র্যাকটিক্যালে ছিল, তোমাদের থিওরিতে দিয়ে দিয়েছে, দিতে পারে আর কি, এটা থেকে আসে প্রশ্ন। তো খুবই ছোট্ট একটা প্রশ্ন আসছে, খুবই সহজ একটা প্রশ্ন আসছে। একটি ফাঁকে 2 ওহম, অপর ফাঁকে 3 ওহম রোধ যুক্ত করে একটি মিটার ব্রিজ তৈরি করা হলো। তোমরা যারা মিটার ব্রিজের প্র্যাকটিক্যাল করেছো দেখবা যে দুইটা ফাঁক আছে, একটা হচ্ছে বাম দিকের ফাঁক, একটা হচ্ছে ডান দিকের ফাঁক, ঠিক আছে। তো আমরা প্রথমটাকে বাই ডিফল্ট ধরে নিচ্ছি, বাম দিকের ফাঁকে 2 ওহম দেওয়া আছে, আর ডান দিকের ফাঁকে দেওয়া হচ্ছে 3 ওহম। আর নিষ্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে? মিটার ব্রিজ তোমরা দেখেছো, একটা তার থাকে 100 সেন্টিমিটারের, এখানে একটা জকি সেট করা থাকে, এই জকিটা হচ্ছে, এখানে জকিটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা এভাবে আগাতে থাকি, আগানোর কারণে দেখি আমরা যে কোথায় গেলে গ্যালভানোমিটারের বিক্ষেপটা শূন্য হয়। তারপর আমরা এই বাম প্রান্ত মনে করি, এটা বাম প্রান্ত, এটা ধরলাম আমরা, এটাই ধরবো আমরা, বুঝতেই পারছি এটা বাম প্রান্ত, এটা ডান প্রান্ত, বাম প্রান্ত ডান প্রান্ত, ঠিক আছে।
তো বাম প্রান্ত আর ডান প্রান্ত, তো এইটুকা দৈর্ঘ্যকে আমরা বলি, এইটুকা দৈর্ঘ্যকে আমরা বলি এল, এইটুকা দৈর্ঘ্যকে আমরা বলি এল। আর যেহেতু টোটাল মিলে 100 সেন্টিমিটার, যেহেতু এটা মিটার ব্রিজ, এইটুকা হবে হচ্ছে 100 বিয়োগ হচ্ছে এল, এই টোটালটা, ঠিক আছে? এই টোটালটা হবে হচ্ছে 100 বিয়োগ এল। আমাদের সাম্যাবস্থার শর্ত বা নিষ্পন্দ বিন্দু পাওয়ার শর্ত আমরা প্র্যাকটিক্যালি শিখেছি অলরেডি, ওইটা আমি আর দেখাচ্ছি না। তো আমরা খুবই সহজ, বাম প্রান্তের যে বাম ফাঁকের রোধকে আমরা বলছি পি, আর ডান ফাঁকের রোধকে বলছি আমরা মনে করো হচ্ছে কিউ। তাহলে পি ভাগ কিউ, দেখো তো পি বলেছি বাম প্রান্ত আর কিউ বলেছি ডান প্রান্ত। পি এর নাম কি? বাম ফাঁকে প্রযুক্ত রোধ, আর ডান ফাঁকে প্রযুক্ত বা স্থাপিত রোধের নাম হচ্ছে কিউ। তাহলে পি বা কিউ ইজ ইকুয়াল টু, দেখো তো পি, এই দিক থেকে যে দূরত্বটা সেটাকে বলবো আমরা এল, আর এদিক থেকে যে দূরত্ব সেটাকে বলবো হচ্ছে 100 বিয়োগ এল। মনে রাখবো আমরা যখন আমরা 100 থেকে বিয়োগ করেছি, এই এলটা কিন্তু সেন্টিমিটারে প্রকাশিত, সেন্টিমিটারে প্রকাশিত, কিন্তু মিটার না, সেন্টিমিটারে প্রকাশিত কিন্তু, মানে 100 বিয়োগ এল, ঠিক আছে? আর মিটারে প্রকাশিত করলে হবে না, হবে তখন এখানে কিন্তু আবার ঝামেলার সৃষ্টি হবে, 0.1 নিতে হবে, আবার 0.1 নিতে হবে, মানে ঠিক আছে 1 মিটারে 1 বিয়োগ এল দিতে হবে। তো আমরা এটা সেন্টিমিটারে আলোচনা নিব, পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু এল ভাগ 100। এটা মিটার ব্রিজের সাম্যাবস্থার বা নিষ্পন্দক বিন্দু পাওয়ার শর্ত। সাম্যাবস্থা বলতে আমরা বোঝাচ্ছি নিষ্পন্দ বিন্দু পাওয়ার শর্ত। এখান থেকে শুরু করি আমরা, আস্তে আস্তে সামনের দিকে আগাই, বাম প্রান্ত থেকে, যেখানে জকিটা স্পর্শ করলে একেবারে ওই গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়, অর্থাৎ জিরো বিন্দুতে থাকে গ্যালভানোমিটারের কাঁটাটা, সেই বিন্দুটাকে বলি আমরা নিষ্পন্দ বিন্দু, ঠিক আছে? তো এটা আমাদের, তো আমাদের দেখো বাম ফাঁকে দেওয়া আছে 2 আর ডান ফাঁকে দেওয়া আছে 3। একটু খেয়াল করো, এখানে বলা আছে এক ফাঁকে 2, এক ফাঁকে হচ্ছে 3। তো আমরা প্রথমটাকে বাম ফাঁক চিন্তা করব, দ্বিতীয়টাকে আমরা ডান ফাঁক চিন্তা করব, ঠিক আছে? তো বাই ডিফল্ট মিটার ব্রিজ তৈরি করা হয়েছে। তো নিষ্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে? আমরা উত্তরটা লিখব বাম প্রান্ত হতে এত সেন্টিমিটার দূরে, ঠিক আছে? তাহলে এল এর মান এলই থাকবে, এল এর মানটা আমাদের বের করতে হবে। তো যদি বের করে ফেলি, 3l ইজ ইকুয়াল টু 200 বিয়োগ হচ্ছে 2l, অতএব l ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, সেন্টিমিটার কিন্তু, তার মানে বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে, ঠিক আছে? বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। এখন পরের প্রশ্ন হচ্ছে নিষ্পন্দ বিন্দু মাঝখানে পেতে চাইলে, তার মানে কি এল এর মান 50 সেন্টিমিটার ধরতে হবে। নিষ্পন্দ বিন্দু মাঝখানে পেতে চাইলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? খুবই সিম্পল একটা প্রশ্ন। তো আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একটা কাজ করি যে পি প্রাইম, এই যে বাম ফাঁকের রোধটা পরিবর্তন করব, ডান ফাঁকের রোধটা পরিবর্তন করলে হয় না, সাধারণত বাম ফাঁকের রোধটাই পরিবর্তন করা হয়ে থাকে, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। তো আমরা এখন মনে করো এখন যে অবস্থায় আছে, এক ফাঁকে আছে কত 2, এক ফাঁকে কত আছে 3, তার মানে এটা এখন সাম্যাবস্থায় নেই, কি বলে নিষ্পন্দ বিন্দু মাঝখানে কিন্তু নাই, কোথায় আছে 40 সেন্টিমিটার দূরে। এল এর মান কত করতে হবে এখন? আমার 50 সেন্টিমিটার করতে হবে, কারণ মাঝখানে পাওয়ার অর্থ হচ্ছে, একেবারে মাঝখানে পাওয়ার অর্থ হচ্ছে 50 সেন্টিমিটার দূরে পেতে হবে। তো 50 সেন্টিমিটার দূরে যদি পেতে চাই, তো বুঝতেই পারছো যে আমি এই সূত্রটা আবারও লিখবো, কিন্তু কাকে চেঞ্জ করব? পি কে চেঞ্জ করবো। মনে করো আমি পি কে চেঞ্জ করতে, কি লিখবা? পি প্রাইম ভাগ কিউ ইজ ইকুয়াল টু এল ভাগ হচ্ছে 100 বিয়োগ এল। এল এর জায়গায় কিন্তু এখন আমি 50 লিখবো, এল এর জায়গায় কিন্তু আমি এখন 50 লিখবো, কারণটা হচ্ছে আমি নিষ্পন্দ বিন্দুটা মাঝখানে পেতে চাচ্ছি। তাহলে এখন পি প্রাইমটা আমি মানে বাম ফাঁকের রোধটা কিন্তু পরিবর্তনের মাধ্যমে আমি এটা করতে চাচ্ছি। তো তুমি দুই ভাবে করতে পারো, 4 মার্কের প্রশ্ন, বাম ফাঁকের রোধটা স্থির রেখে ডান ফাঁকেরটা পরিবর্তন করতে পারো, আদারওয়াইজ ডান ফাঁকেরটা স্থির রেখে বাম ফাঁকেরটাও পরিবর্তন করতে পারো। তো আমরা বাম ফাঁকেরটা পরিবর্তন করেছি, তাই এখানে পি এর জায়গায় পি প্রাইম লিখেছি। এখান থেকে আমি পি প্রাইমের মানটা বের করব, বুঝতেই পারছো পি প্রাইমের মানটা হবে কিউ এর সমান, কিউ এর মানটা হচ্ছে 3, এই যে 3 ওহম হবে, ঠিক আছে? তাহলে এই এখানে 50, 100 বিয়োগ 50, 50 কেটে যাবে, তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু কিউ। মনে রাখবো আমরা দুই ফাঁকে যদি সমান সমান মানের রোধ দিই, তাহলে মাঝখানে আমি নিষ্পন্দ বিন্দু পাবো।
ভেরি সিম্পল কমন সেন্স। এখানে 2 এখানে 2 দিতে হবে, এখানে 3 এখানে 3 দিতে হবে। ওকে, তো দুইটাই পরিবর্তন করে তুমি দেখাতে পারো, ঠিক আছে। এই তো বাম পকেটটা পরিবর্তন করলাম, সাধারণত বাম পকেটটাই পরিবর্তন করা হয়। মিটার পেজের সাহায্যে সাধারণত অজানা রোধের মানটা বের করার একটা প্রসেস, ঠিক আছে, মিটার পেজের সাহায্যে। যাই হোক, এটা গেল আমাদের যশোর 24-এ খুবই সহজ একটা প্রশ্ন। পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু এল ভাগ 100 বিয়োগ এল। এল হচ্ছে বাম প্রান্ত থেকে নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, আর পি হচ্ছে বাম ফাঁকের রোধ, কি হচ্ছে ডান ফাঁকের রোধ, আর এই টোটালটা হচ্ছে সেন্টিমিটারে প্রকাশিত 100 সেন্টিমিটার, এল এর মানটাও সেন্টিমিটারে প্রকাশিত এই সূত্রে। দেখো, এই 24-এর পুরা সালটা জুড়ে বিভিন্ন বোর্ডে এই কোষের বিষয়গুলো আসছে, 2টা 3টা করে 4টা করে কোষ দেওয়া আছে। এই জন্য গত ক্লাসে আমি কোষটাকে একটু গুরুত্ব দিয়ে পড়াইছি, যে কোষ যেহেতু 2টা 3টা শ্রেণী বা সমান্তরালে দেওয়া আছে, এই ধরনের যদি আসে দেখা যাচ্ছে তো আমরা যেন ইজিলি অ্যান্সার গুলা করতে পারি। তো এইটা মনে হয় আমার করা লাগবে না। দেখো তো আমি একটু দেখাচ্ছি, কুমিল্লা 24-এর প্রশ্ন। এখানে 3টা কোষ শ্রেণীতে আছে, এখানে একটা এক্সটার্নাল রোধ আছে, এক্সটার্নাল রোধের মান হচ্ছে 30 ওহম, ঠিক আছে, 30 ওহমটা দেওয়া আছে, 30 ওহমটা দেওয়া আছে, এখানেও 30 ওহমই দেওয়া আছে। ওকে ওকে, আর প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধের নাম হচ্ছে 0.2 ওহম, আর একটা ই এর মান হচ্ছে 3 ভোল্ট। ও আর এর মানটা এখানে লিখে দিয়েছিলাম, এতে লিখে দিলাম। তো এখন খেয়াল করে, এখানে 3টা আছে প্যারালালি, এখানে 3টা আছে হচ্ছে শ্রেণীতে। আমার মনে হয় না যে এই অঙ্কটা করার তোমার দরকার হবে। দেখো, এক নং বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করো। 1 নং মনে করে ধরলাম, এটা 2 নম্বর ধরলাম। তো 1 নম্বর প্রবাহ, বর্তনীর মূল প্রবাহ, এই তিনটা কি বলে তড়িৎচালক শক্তি মিলে কয়টা হবে? একটা, যেহেতু আমার এখানে কি দেওয়া আছে, এখানে আমার প্যারালাল দেওয়া আছে, আর এই 3টা রোধ আমাকে প্যারালালি যুক্ত করতে হবে। তাহলে 1 ভাগ আর পি লিখে নিব, 1 ভাগ আর 1 ভাগ আর 1 ভাগ আর সমান সমান 3 ভাগ আর। অতএব আর পি ইজ ইকুয়াল টু আর ভাগ 3। আর এর মান এখানে 0.2 দেওয়া আছে, 0.2 ভাগ হচ্ছে 3 ওহম, ঠিক আছে, 0.2 ভাগ হচ্ছে 3 ওহম। ভালো কথা। এবার আমরা হচ্ছে আয়ের মানটা বের করব। আয়ের মানটা কি? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রোধ। টোটাল রোধ কত? এই যে আর যোগ হচ্ছে এই আর পি। আমরা নতুন করে সূত্র মুখস্থ করছি না, আর ওই যে এন এম দিয়ে মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা ওই আগের মতো করে করে ফেলবো। টোটাল রোধ বের করব, টোটাল হচ্ছে ভোল্টেজ দিব, তাহলে আমাদের বের হয়ে যাবে। তাহলে এখানে 3টা মিলে কিন্তু একটার কাজ করবে, তার মানে এখানে 3 লিখবো আমরা, আর এখানে 0.2 ডিভাইড বাই হচ্ছে 3 লিখবো, ইজ ইকুয়াল টু 9 ডিভাইড বাই 0.2, 9 ডিভাইড বাই 0.2। এই 0.2 কেন? এখানে আর প্লাস আর এর মান কত? 30, 30 সরি। তাহলে এখানে যা পাবো আর কি, তাই হিসাব নিকাশ করলে যা পাবো তাই হবে আমাদের কারেন্ট। 3 ভাগ 30 যোগ 0.2 ভাগ 3। ওকে, হিসাব হয়ে গেল। পরে দেখো তো, 2 নং বর্তনীতে একক সময়ে অপচয়কৃত শক্তি 1 নং বর্তনীর চাইতে কম নাকি বেশি হবে একক সময়ে? ঝামেলা শেষ। সময়ের মান কত? একক। তাহলে আমাদের সূত্র কি? এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কয়ার আর টি। অপচয়কৃত শক্তি বা ব্যয়িত শক্তি যেটাকে বলি আমরা, কত? এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। আমাকে বের করতে বলেছে কি? একক সময়ে ব্যয়িত শক্তি, তার মানে কি টি বের করতে বলেছে, এইচ ভাগ টি বের করতে বলেছে। তাহলে আমাদের
খুবই সহজ একটা প্রশ্ন এটা, যে একক সময়ে বের করতে বলেছে হচ্ছে অপচয়কৃত শক্তি, বায়িত শক্তি, উৎপন্ন তাপ শক্তি, অনেক কিছু বলা যেতে পারে। ঠিক আছে, তো আমরা এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি তো আমাদের জানাই আছে, শুধুমাত্র এইচ ভাগ টি ইজিক্যাল টু আই স্কোয়ার আর বের করবো একক সময়ে। ঠিক আছে, তো বুঝতেই পারছো টিটা বাম পাশে আসছে, এইটার কথাটার নাম কি? একক সময়ে খরচকৃত বায়িত শক্তি, অপচয়কৃত শক্তি একক সময়ে। একক সময়ে মানে আমার টি দ্বারা ভাগ করতে হবে। তো এই বর্তনীর কারেন্ট বের করতে পারি, রোধও বের করতে পারি, এই বর্তনীর কারেন্ট বের করতে পারি, রোধও বের করতে পারি। ঠিক আছে, এখন এখানে একটা কারেন্ট বের করে, এখন প্রশ্ন হচ্ছে যে এই আরটা কোথায় নিব রে বাবা? এই আরটা, এই আরটা কোনটা? এই আরটা কিন্তু বহিস্থ রোধ, এইটা কিন্তু ইন্টারনাল রোধ না। এই আরটা কিন্তু বহিস্থ রোধে, উৎপন্ন তাপ শক্তি বহিস্থ রোধে হবে। হ্যাঁ, এই বহিস্থ রোধে। তো এই আর গুলা যে ছোট ছোট আর আছে, এগুলো তো আমরা কারেন্ট তৈরির ক্ষেত্রে তো বের হিসাবে নিবই, কারেন্ট সবই হিসাবে নিব। কিন্তু যখন আমি বের করব হচ্ছে উৎপন্ন তাপ, তখন শুধুমাত্র বহিস্থ রোধে কিন্তু বের করতে হবে। উৎপন্ন তাপ আবার যেন ভেতরে বের করো না, আবার ওই অভ্যন্তরীণ রোধে উৎপন্ন তাপ আবার বের হয় না কিন্তু। বহিস্থ রোধে সবসময় কিন্তু উৎপন্ন তাপটা বের হবে, বহিস্থ রোধে, বহিরোধে। ঠিক আছে, এখানে আমার উৎপন্ন তাপ বের করতে হবে, অপচয়কৃত। ঠিক আছে, বায়িত শক্তি, বুঝতে পেরেছ? বহিস্থ রোধে আমাদের অপচয়কৃত তাপ শক্তিটা বের করে ফেলবে। আবার তুমি যদি মনে করো না স্যার আমি ওই এটা সহ কাউন্ট করে নিব, যে অভ্যন্তরীণ রোধ সহ কাউন্ট করবো, যদিও আমাদের উৎপন্ন তাপ বলতে বেসিক্যালি বহিরোধেই হয়, বহিস্থ রোধেই কিন্তু হয়, উৎপন্ন তাপ কিন্তু বহিস্থ রোধেই হয়। ঠিক আছে, যেহেতু এখানে অপচয়কৃত শক্তি বলেছে, অপচয়কৃত শক্তি বলেছে, তো আমরা এক্ষেত্রে বের করতে পারি, এই প্রত্যেকটা রোধের কাউন্ট নিতে পারি, টোটাল রোধটাকে কাউন্টে নিতে পারি, সমস্যা নেই। আবার শুধু বহিস্থ রোধেও ভর্তি করতে পারি, যে বহিস্থ রোধে অপচয়কৃত তাপ শক্তি, তো উল্লেখ করে একটু বলে দিবা তুমি, এগুলো একটু টেকনিক, যে বহিস্থ রোধে অপচয়কৃত তাপ শক্তি, বহিস্থ রোধে অপচয়কৃত তাপ শক্তি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আই স্কোয়ার আর বের করতে হবে, যেহেতু একক সময়ে বলেছে, টি আমার লাগতেছে না, টিটা বাম পাশে। আবার তুলনা যখন করতে বলবে, টি দেওয়া থাকলে কি যায় আসে, আর না দেওয়া থাকলে কোনো যায় আসে না, কারণ এটার ক্ষেত্রে টি ধরবো, ওটার ক্ষেত্রে টি ধরবো, তারপর আমরা তুলনা করে ফেলবো। এইটা একটু দেখো খেয়াল করে, এইটা একটু খুবই কমন সেন্সের একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024-এর, একটু খেয়াল করবা। যেখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এখানে একটা রোধ 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 দেওয়া আছে। এই ধরনের বর্তনী তোমাদের পড়িয়েছিলাম, ক্যাপাসিটরেও পড়িয়েছি, তড়িৎ বর্তনীতে তোমাদের পড়িয়েছি। তো এ বিন্দুর বিভব বের করতে বলেছে, মনে করো এ বিন্দুর বিভব বের করতে বলেছে, বা বি বিন্দুর বিভব বের করতে বলেছে। ওকে, এই পয়েন্টের বিভবটা আসলে কি? তো আমি যদি বলি যে আমাদের বাই ডিফল্ট আমরা, ঠিক আছে, এই যে একটা ভোল্টেজ লিখলাম 40 ভোল্ট, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারি আছে বা একটা কোষ আছে, মনে করো যেটাই বলো না কেন, একটা ব্যাটারি আছে, এখানে পাওয়ার সোর্স আছে, এটা 40 ভোল্ট দেওয়া আছে। তার মানে হচ্ছে যে এই যে ধনাত্মক প্রান্ত, এটা কিন্তু ধনাত্মক, এটা ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, তো এটা 40 ভোল্ট কিন্তু বিভব না, আমি বারবার বলেছি, এখানে যে পাওয়ার সোর্স দেওয়া আছে এটা কিন্তু বিভব পার্থক্য, বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তি। তো এইটা এই পজিটিভ বিভব পার্থক্য, তার মানে কি বিভব পার্থক্য 40। আমি যদি এখন এইটার এই ডি বিন্দুর বিভব ধরি হচ্ছে 20, এটা ধরতে হবে কত, 60, 60 বিয়োগ 40, বিভব পার্থক্য তাহলে কত হলো, 60 বিয়োগ 20 40। এইটার বিভব যদি ধরি হচ্ছে 100, এটা ধরতে হবে হচ্ছে 140, 140 থেকে 100 বাদ দিলে 40 থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে কত ধরবা তুমি, 40 যে বিভব পার্থক্য এই ডি প্রান্ত আর সি প্রান্ত, অর্থাৎ এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 40 ভোল্ট। ভালো করে খেয়াল করবে কথাটা, এই প্রান্ত আর এই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 40 ভোল্ট। তো এখন আমি এটাকে যে কোনোটা ধরতে পারি, এখানে কিন্তু যে কোনোটা ধরতে পারি, 40 ভোল্ট বিভব পার্থক্য হইলেই হইছে।
এটা 100 ধরলাম, এটা 40 60, পার্থক্য কত? 40। এটা ধরলাম 140, এটা 100, পার্থক্য কত? 40। এটা ধরলাম 200, এটা ধরলাম 160, পার্থক্য কত? 40। কিন্তু তাহলে আমি কোনটা ধরবো জানি না। এখন প্রশ্ন হচ্ছে বাই ডিফল্ট নেগেটিভ প্রান্ত বা গ্রাউন্ডকে আমরা 0 ধরে থাকি। এই নেগেটিভ প্রান্তকে কত ধরে থাকি? 0 ধরে থাকি। আর এই পজিটিভ প্রান্তকে ধরে থাকি হচ্ছে এটা। ওকে, তার মানে এখন আমি যদি বলি ডি বিন্দুর বিভব কত, তুমি এখন কিন্তু বাই ডিফল্ট উত্তর দিব আমরা 0। আমি যদি বলি সি বিন্দুর বিভব কত, আমি বলবো এখন 40। এটার হচ্ছে 40 ভোল্ট আর এটার হচ্ছে 0 ভোল্ট। কথা কি বুঝাতে পারছি? দুইটার পার্থক্য কিন্তু আমার 40। যে কোনটা নেওয়া যেতে পারে, কিন্তু বাই ডিফল্ট আমাদের সাধারণত গ্রাউন্ডকে ধরা হয়েছে 0। গ্রাউন্ডকে ধরা হয় 0। আর নেগেটিভ প্রান্ত বলতে আমরা গ্রাউন্ডই বুঝে থাকি। এখানে যদিও গ্রাউন্ড সিম্বলটা নেই, ঠিক আছে, গ্রাউন্ড সিম্বলটা থাকে, এখানে নেই। যেহেতু আমরা এই লেভেলে আছি, উচ্চতর লেভেলে যখন যাবা তখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা যে খালি গ্রাউন্ড চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। ওই সার্কিটগুলা তখন, এই সার্কিটগুলো তুমি আর চিনতে পারবা না যে আমরা পড়ে আসছি কোনগুলো, ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে বুয়েটে আসে ওই টাইপের গ্রাউন্ড দেওয়া থাকে, ঠিক আছে। নেগেটিভ প্রান্ত মানে কিন্তু গ্রাউন্ড, আর এই পজিটিভ প্রান্ত এই পাশে, ঠিক আছে। এভাবে আমরা বাই ডিফল্ট চিন্তা করব। ওকে, এখন এখন আমরা যদি এই টুকটার বিভব পার্থক্য পাই, খেয়াল করে দেখো তো, এই যে টুকটার যদি বিভব পার্থক্য পাই, তাহলে কিন্তু আমি এই টুকটার বিভব পার্থক্য পেয়ে যাব। কারণ এই টুকটার বিভব পার্থক্য বের করি, তাহলে কারেন্টটাকে বের করি। তো এখানে আমার দেখো এই দুটো আছে শ্রেণীতে, এই দুটো আছে শ্রেণীতে। আমি একটু সংক্ষেপে লিখবো, 10 আর 5 শ্রেণীতে মানে 15, 8 আর 12 শ্রেণীতে মানে কি 20। তাহলে আমাদের সার্কিটটা হয়ে গেল, দেখো খেয়াল করে, উপরে আছে হচ্ছে কত হয়ে গেল? 15। 10 আর 5 15 হয়ে গেছে, আর নিচে হয়ে গেছে হচ্ছে 20। 12 আর 8 হচ্ছে 20 হয়ে গেছে। এটা আমার সার্কিটের, আমি একটু দাগায় নিলাম, সার্কিটের পেয়ে গেলাম হচ্ছে 12 8 20। ওকে, এখানে একটা ব্যাটারি ছিল। তাহলে এখন এই 15 আর 20 মিলে এখন আমাদের টোটাল রোধ, আর ব্যাটারির কোনো অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই। এখানে আমার 40 ভোল্ট দেওয়া আছে। ওকে, তাহলে 15 আর 20 কে যদি আমরা একটু করি, হ্যাঁ, আর লিখি যে 1/r = 1/15 যোগ হচ্ছে 1/20। তাহলে আমরা পাবো কত? আমরা একবার লিখি, r = 15 গুণ হচ্ছে 20/20 যোগ হচ্ছে 15। তাহলে আমরা 300 ভাগ হচ্ছে 35 পাবো। 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 8.5714 ওহম। এটা আমাদের এই বর্তনীর টোটাল রোধ। অর্থাৎ I = কত? I = হচ্ছে টোটাল V ডিভাইড বাই হচ্ছে R। তো V এর মান এখানে 40 ভাগ হচ্ছে 8.5714। 40 ভাগ হচ্ছে, অ্যানসার দিলাম 4.6667 অ্যাম্পিয়ার। এই টোটাল কারেন্টটা হচ্ছে এইটা। এই কারেন্টটা এখন দেখো তো, এরই মধ্যে দিয়ে যাবে কিছু অংশ, এরই মধ্যে দিয়ে যাবে কিছু অংশ। তো এটার অংশের নাম দিলাম হচ্ছে আই প্রাইম, এটার অংশের নাম দিলাম হচ্ছে আই ডাবল প্রাইম, ঠিক আছে। তো আমি যদি একটু আই প্রাইম, আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করব, আই প্রাইমটা বের করব। আই প্রাইম = কত হবে বলতে পারি আমরা সকলেই, যার মধ্য দিয়ে কারেন্ট বের করব, কারেন্ট ডিভাইডার রুল হিসেবে অন্য কারেন্টটা যাবে উপরে, উপরে থাকবে 20 আর নিচে থাকবে হচ্ছে 20 যোগ 15 গুণ হচ্ছে আই। আই মানে টোটাল কারেন্ট আমরা বের করেছি অলরেডি। তাহলে 20 ভাগ 35 গুণ হচ্ছে 4.667। তো আমরা পেয়ে যাচ্ছি গুণ হচ্ছে 20 ভাগ হচ্ছে 35, আমি একবার লিখছি 2.667 অ্যাম্পিয়ার। তার মানে এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে 2.667 অ্যাম্পিয়ার। আর বাদ বাকি বিয়োগ করলে আমি যেটা পাই, বিয়োগ হচ্ছে দিয়ে দিই, বিয়োগ হচ্ছে 4.667 বিয়োগ করলে পাবো আমি 2 অ্যাম্পিয়ার। এদিকে যাচ্ছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, এদিকে যাচ্ছে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তার মানে I ডাবল প্রাইম I বিয়োগ একবারে টোটালটা থেকে যদি আমি বিয়োগ করে দিই I প্রাইমটা, তাহলে পেয়ে যাচ্ছে আমরা 2 অ্যাম্পিয়ার। তার মানে এই দিক দিয়ে আমার যাচ্ছে 2.667 অ্যাম্পিয়ার, আর এই দিক দিয়ে যাচ্ছে আমার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন আমি যা ইচ্ছা বের করতে পারি। এখন যদি সার্কিটের দিকে তাকাই, একটু খেয়াল করো,
তাহলে আমি যদি বলি এই 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, আমরা পারবো। আমি যদি এটার বিভব পার্থক্য কত পারবো। আমরা যদি বলি এটার বিভব পার্থক্য কত, সবকিছু পারবো। আমরা প্রথমেই ভি অফ এসি বের করছি, দেখি পারি কিনা। ভি অফ এসি বের করছি, এসি না সি এ লিখি, কারণ আমার উচ্চ বিভবটা আগে লিখলাম সি এ, ভি অফ সি এ লিখলাম, ঠিক আছে। ভি অফ সি এ যদি লিখি তাহলে দেখো তো এইটার এই 10 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করতে চাচ্ছি। এইটার মধ্যে যে কারেন্ট গেছে তার নাম দিয়েছি আমরা আই প্রাইম, আর রোধের নাম হচ্ছে 10। তাহলে আমরা লিখবো এটার নাম হচ্ছে আই প্রাইম, আর আর এর জায়গায় লিখবো হচ্ছে 10, নাম দিলাম না, একবারে সংখ্যা লিখলাম। তো আই প্রাইমের মান কত, 2.667 গুণ হচ্ছে 10 ইজিক্যাল টু 26.67 ভোল্ট, ঠিক আছে। এবার যদি তোমাকে বলা হয় যে এই 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সি ভি অফ সি বি, ভি অফ সি বি, সিবি ইজিক্যাল টু পাবো আই ডাবল প্রাইম, ওদিকে কারেন্ট গেছে, গুণ হচ্ছে কত 8 ওহম, ভি ইজিক্যাল টু আই আর লিখতেছি কিন্তু 2 গুণ হচ্ছে 2 গেল, ওখানে 2 গেছে, 2 গুণ 8 সমান সমান হচ্ছে 16 ভোল্ট, 16 ভোল্ট, ঠিক আছে। এটা বের করলাম, এটা বের করলাম, বুঝতে পেরেছ? এটা বের করলাম আর এটা বের করলাম। এখন খেয়াল করো যে এই প্রান্তের এইটুকার যদি বিভব পার্থক্য হয় হচ্ছে, এইটুকার বিভব পার্থক্য হলো হচ্ছে কত, কত পেলাম এখানে, ভি অফ সি হচ্ছে 26.67 ভোল্ট, এইটুকু হচ্ছে 26.67 ভোল্ট, ঠিক আছে। আর এইটুকার তাহলে ভোল্টেজটা বাদ বাকিটা হবে ভি অফ এডি, ভি অফ এডি এর বিভব পার্থক্য কত হবে, এবার খেয়াল করো। ভি অফ এডি ইজিক্যাল টু হবে হচ্ছে, এদিক দিয়ে দেখো একটু খেয়াল করো ভালো করে, ভি অফ এডি এই দিক দিয়ে যে কারেন্টটা গেছে আই প্রাইম তো গেছে, আর 5 আই প্রাইম আর হচ্ছে 5, তাহলে আই প্রাইম গুণ হচ্ছে 5, ভি ইজিক্যাল টু আই আর লিখতেছি 2.667 গুণ হচ্ছে 5, 5 এর জায়গায় আমি যদি 5 লিখি তাহলে গুণ করলে কত পাচ্ছি একটু দেখি, 2.667 গুণ হচ্ছে 5 ইজিক্যাল 13.33, 13.33, 13.33 ভোল্ট পেলাম। দেখো তো খেয়াল করে, এই যে ভি অফ সি এ, ভি অফ সি এ প্লাস ভি অফ এডি ইজিক্যাল টু কিন্তু 40ই পাচ্ছি আমরা, খেয়াল করে দেখো একই পরিমাণিতে ভোল্টেজ পাওয়ার কথা। খেয়াল করো আমি একটু দেখাই তোমাকে, যদি এই যে ভি অফ সি এ যোগ ভি অফ এডি তার মানে কি ভি অফ সিডি, তো ভি অফ সিডি মানে কি 40, ভি অফ সিডি মানে হচ্ছে 40। তাহলে এখন খেয়াল করো তো ভি অফ যদি এডি ইজিক্যাল টু 40 হয় তাহলে দেখো তো ভি অফ এডি ইজিক্যাল টু 40, তো ভি অফ এডি মানে কি আসলে, ভি অফ এডি মানে হচ্ছে ভি অফ এ বিয়োগ হচ্ছে ভি অফ ডি ইজিক্যাল টু 40, তাই না। আমাদের জানা আছে যে এই দুই প্রান্তের যখন আমি বিভব পার্থক্য বলছি, এই যে এডি তার মানে কি এটা কিন্তু উচ্চ বিভব প্রান্ত, কিভাবে বুঝলাম উচ্চ বিভব প্রান্ত, এটা তো নেগেটিভ প্রান্ত 0, আর এটা কি এই প্রান্ত পজিটিভ প্রান্ত না, এই যে পজিটিভ প্রান্ত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় আমরা প্রচলিত মতবাদ অনুযায়ী, তাই না। তো এখন খেয়াল করে দেখো যে এই প্রান্তের বিভবটা বেশি এই প্রান্তেরটা কম বলেই কিন্তু কারেন্ট এদিকে আসতেছে, আমাদের কারেন্ট চলার পথ তো এইরকম, এই যে এইরকম কারেন্ট পড়লো এরকম, ঠিক আছে। আমি ওটা দেখালাম না, এটা এখানে দুই ভাগে ভাগ হবে, ভাগ এখানে মিলিত হবে, মিলিত হয়ে এখানে আসবে। তাহলে এখন খেয়াল করো যে এই প্রান্ত এইখানকার ভোল্টেজ বিয়োগ হচ্ছে এখানকার ভোল্টেজ ইজিক্যাল টু এইটা ভি অফ এডি, তো ভি অফ এডি ইজিক্যাল টু কত পেয়েছি আমরা 40 পেয়েছি। তো ভি অফ এডি কে আমরা ভাঙায় কি লিখলাম, ভি অফ এ বিয়োগ ভি অফ ডি, তাহলে ভি অফ এ মাইনাস ভি অফ ডি এর মান 0 ধরেছি আমরা, নেগেটিভ প্রান্ত 0, তাই না। তো আমরা পেলাম হচ্ছে ভি অফ এ ইজিক্যাল টু এ বিন্দু বিয়োগ হচ্ছে ভি অফ এডি কত পাইছি রে, 13.33, সরি 13.33, 13.33, 13.33, 13.33, 13.33, তাহলে আমরা পেলাম 13.33 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এই বিন্দুটার ভোল্টেজ পেয়েছি, এই বিন্দুর ভোল্টেজটা পেয়েছি 13.33। সিমিলারলি আমরা কিন্তু বি বিন্দুর ভোল্টেজটাও বের করতে পারি। তো আমি যদি বলি যে ভি অফ সিডি সিবি বের করেছি, ভি অফ এবার বিডি বের করো, ভি অফ বিডি বের করো, আমি এখানে দেখাচ্ছি, এখানে ভি অফ বিডি, তো ভি অফ বিডি কি হবে দেখো তো, এই দিক দিয়ে এইটা দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, বিডি এইটাই রোধের 12 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাচ্ছি। তাহলে দেখো তো এইটা কি কারেন্ট গেছে, এই কারেন্টের নাম কি দিয়েছিলাম আমরা, আই ডাবল প্রাইম নাম দিয়েছিলাম, আই ডাবল প্রাইম মানে 2 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 12, তাহলে আমি লিখবো কি
যে ভি ইজ ইকাল টু আই ডাবল প্রাইম ইজ ইকাল টু হচ্ছে 12 ইন্টু 12 সমান সমান আমরা ভি অফ বিডি ইজ ইকাল টু পেলাম হচ্ছে 24 ভোল্ট। দেখো খেয়াল করে এই 24 আর 16 মিলে কিন্তু 40ই পাইছি আমরা, তাই তো পাবো, পাওয়ারই তো কথা। এটা বের করতে দরকার ছিল না, বের করে দেখাইছি তোমাদের। এবার ভি অফ বিডি মানে কি, ভি অফ বি বিয়োগ হচ্ছে ভি অফ ডি, ভি অফ পার্থক্য, ভি অফ বিডি ইজ ইকাল টু হচ্ছে 24। সুতরাং আমরা পাচ্ছি ভি অফ বি বিয়োগ 0 ইজ ইকাল টু 24 বা ভি অফ বি ইজ ইকাল টু 24 ভোল্ট। এটা একটু এক্সেপশনাল ছিল, মজার একটা প্রবলেম ছিল, ঠিক আছে। এটা একেবারে একটু সহজ না একেবারে। ভি অফ বি হচ্ছে 24। এই যে দেখো এখানে কমন সেন্স কোনটা, এই যে নেগেটিভ প্রান্তের এই প্রান্তের ভোল্টেজটাকে আমরা অবশ্যই বাই ডিফল্ট গ্রাউন্ডের ভোল্টেজটাকে আমরা কিন্তু 0 ধরে নিই, 0 ধরে নিই আমাদের, ঠিক আছে। পৃথিবীর ভোল্টেজ কত ধরা হয়, 0 ধরা হয়, ঠিক আছে। পৃথিবীর বিল্ডারে 0 ধরা হয়, ঠিক আছে। এই গেল আমাদের এইটা প্রবলেমটা। পরেরটা দেখো, বর্তনীকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিতে ডুবিয়ে রাখলে 1 ঘন্টা রাখলে পানি বাষ্পীভূত হবে কিনা। তাহলে আমার কি পরিমাণ উৎপন্ন তাপ বের করতে হবে, উৎপন্ন তাপ তো বের করা সহজ, এটা সহজ, পরেরটা সহজ। উৎপন্ন তাপ কত, উৎপন্ন তাপ হচ্ছে H is equal to I square RT। তো I বের করবো, এই বর্তনীর মোট কারেন্ট অলরেডি বের করেছি, আর এর মান বর্তনীর মোট আর টি এর মান এখানে দেওয়া আছে, দেখো এই যা, ঠিক আছে। এই টি এর মান কই গেল রে, 1 ঘন্টা 3600 সেকেন্ড বের করলাম টোটাল। এবার আমার বাষ্পীভূত হতে কত পরিমাণ তাপের দরকার, আমরা তো জানি যে 2 কেজি পানিকে বাষ্পীভূত করব, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা বাষ্পীভূত করতে চাচ্ছি। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে আমরা প্রথমে 100 ডিগ্রিতে নিয়ে যাব, 100 ডিগ্রিকে আবার বাষ্প করব, ওই যেটা আমরা এনট্রপি করতে শিখে এসেছি। তো টোটাল তাপ বের করব, দেখবো যে এই তাপ দ্বারা ওই তাপের সরবরাহ করা যাচ্ছে কি না, না গেলে নাই, গেলে হয়। ওকে, এই গেল আমাদের চট্টগ্রাম 24-এর প্রশ্ন। এবার এখানে চাবি খোলা অবস্থায় এবি তারের মধ্য দিয়ে প্রবাহ বের করো। চাবি যখন খোলা থাকবে, দেখো তো বরিশাল 24-এর প্রশ্ন, ঠিক আছে। এই তোমাদের আর একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে সার্কিট নিয়ে এত মাথা ঘামাঘামি করার দরকার নেই, যে 100টা সার্কিট সলভ করার কোনো দরকার নেই। এই 23-24 সলভ করে ক্ষান্ত যাও, বা আরো র্যান্ডমলি আর কয়েকটা সার্কিট সলভ করে অফ যাও, এত বেশি সার্কিট সলভ করার দরকার নেই। তুমি যতই সার্কিট সলভ করে যাও না কেন, তোমার সার্কিট কিন্তু কমন আসবে না, তোমার কমন সেন্স থেকে কিন্তু উত্তর দিতে হবে। তুমি যেটা বেসিকটা জানো, সেই বেসিক থেকে তোমার উত্তর দিতে হবে, কখনোই আজীবনেও সার্কিট কমন পড়বে না, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো সার্কিট কমন কখনো কোনো বোর্ডের সাথে কোনো বোর্ডের সার্কিট কমন মানে একই বোর্ডের একই সালের সাথে অন্য সালের সার্কিট কখনোই কমন আসবে না। সুতরাং হাজার হাজার সার্কিট পড়লেও কিন্তু তুমি কমন পাবা না। সো তুমি সার্কিটে এত বেশি সময় দেওয়ার দরকার নেই, মোটামুটি কয়েকটা সলভ করো। আমি সবগুলো লিখেছি, দেখো একটা বোর্ডে র্যান্ডমলি সবগুলো লিখেছি, সবগুলো আমরা পারি। দেখো চাবি খোলা, চাবি খোলা মানে একেবারে ওপেন, মানে এখান থেকে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, যে চাবি, তার মানে কি এই অংশ বাদ। আমি যদি একটু বাদ দিয়ে দিয়ে, যে এই যে আমি দাগ দিলাম, এই যে দেখো তো এই অংশ টোটালটা বাদ, কারণ এদিক দিয়ে কোনো চাবি নাই, এই চাবি খোলা, তো চাবি বন্ধ তো না, মানে অফ। তাহলে এইটা এটা কোনো, দেখো তো কারেন্ট, তাহলে এই ব্যাটারি কি কোনো কারেন্ট সাপ্লাই দিতে পারবে, প্রশ্ন হচ্ছে না। আমরা শিখেছি কখন পর্যন্ত ব্যাটারি কার্যকর ওই বর্তনীতে, যখন পর্যন্ত ওই ব্যাটারিটা পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে বা চার্জ বের হয়ে আবার নেগেটিভ প্রান্তে ফিরে আসতে পারে। খেয়াল করো তো, এইটা দিয়ে যদি চার্জ বের হয়, এখান দিয়ে তার যাইতে পারতেছে না, কই যাইতে পারে, এখানে চাবি খোলা, যাওয়ার কোনো সুযোগ নেই। তার মানে কি এই ব্যাটারি অকার্যকর, এই ব্যাটারি এই সার্কিটের জন্য অকার্যকর। কখন, যখন হচ্ছে সার্কিটটা এই চাবিটা হচ্ছে ওপেন, খোলা আছে। ওকে, তাহলে এইটুকু নিয়ে কাজ করতে হবে। চাবি খোলা অবস্থায় এবি তারের মধ্যে প্রবাহ নির্ণয় করো, ভেরি সিম্পল। এই যে এবি তারের মধ্যে প্রবাহ নির্ণয় করো, এই যে 5, আর এখানে কত দেওয়া আছে রে বাবু, বরিশাল 24-এর প্রশ্ন 8 দেওয়া আছে, 8 ওহম, ঠিক আছে। তাহলে 5 আর 8 এখন সিরিজ হয়েছে, এখন কিন্তু আবার সমান্তরাল দিয়ে দিও না, এটা কিন্তু অকার্যকর। দেখো তো এটাকে আমি হাত দিয়ে ঢেকে দিলাম, হাত দিয়ে ঢেকে দেওয়ার পর কি দেখতে পাচ্ছি, এই যে এই 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 আমি যদি একটু দেখাই তোমাকে, প্রথম এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই ব্যাটারি কিন্তু
সাপ্লাই দিতে পারছি, এভাবে চলে আসলো। ওকে, তাহলে আমার 5 আর 8 কিন্তু এখন শ্রেণী, এখন কিন্তু সমান্তরাল না, ঠিক আছে। কিন্তু এটা যদি কানেকশন থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু শ্রেণীতে হওয়ার প্রশ্নই ওঠে না। যাই হোক, এখন এখন খেয়াল করো 13 আর এখানে 9 দেওয়া আছে, তো আমি ভাগ করলে আমরা ভোল্টেজটা পেয়ে যাই, কারেন্টটা পেয়ে যাব। 9 ভাগ হচ্ছে 13, উত্তর হবে 9 ভাগ 13। মুখে মুখে হয়ে গেল কিন্তু, 9 ভাগ হচ্ছে 13। ওকে, এবার খেয়াল করো যে চাবি বন্ধ অবস্থায় এবি দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন হিসাব করো। ঠিক আছে, চাবি যখন বন্ধ, এখন আমার বিভব পার্থক্য কত এবি দুই প্রান্তে? ভেরি সিম্পল, প্রথমে যখন চাবিটা খোলা ছিল তখন বের করে নিবা, ভি ইজ ইকুয়াল টু আই আর দেয়া। তো আমি আই কত পাইছি? আই পাইছি হচ্ছে 9 ডিভাইড বাই 13 অ্যাম্পিয়ার। এই যে এই যখন আমরা প্রথম প্রশ্নের ক্ষেত্রে, তো এখন আমি যদি বলি এবি ভি অফ এবি প্রথম ক্ষেত্রে কিন্তু আমি বের করে নিচ্ছি আই আর। আই বলতে কি, এদিকে কত কারেন্ট গেছে? এই আই পরিমাণ কারেন্টই গেছে, আর আর এর মান কত? 8। তার মানে 9 ভাগ 13 গুণ হচ্ছে 8 ইজ ইকুয়াল টু 8 নং 72 ডিভাইড বাই 13 ভোল্ট। আমরা পেয়ে গেলাম, প্রথম ক্ষেত্রে পেয়ে গেলাম। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি যখন এখানে বন্ধ রেখেছি, এই যে এবার কানেকশন কিন্তু চালু, এই যে কানেকশন চালু করে দিলাম, এবার চাবি কিন্তু বন্ধ। এইবার আমরা কারশফের সূত্র ব্যবহার করব। শিখেছি আমরা কারশফের সূত্র, এই যে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, ঠিক আছে। এই কারেন্টের নাম হচ্ছে I1, এই কারেন্টের নাম হচ্ছে I। তাহলে এই পয়েন্টে, এই পয়েন্টে I ইজ ইকুয়াল টু I1 যোগ হচ্ছে I2। এই দেখো I1 টা দিকে আসছে তীর চিহ্ন, এই যে I1 টা দিকে গেছে, I2 টা দিকে আসছে, আর I টা দিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 লিখবো। এখানে একটা লুপ নিব, এখানে একটা লুপ নিব, নিয়ে আমরা সার্কিটটা সমাধান করব। এই ধরনের যদি প্রশ্ন সার্কিটে আসে হচ্ছে কারশফের সূত্র ব্যবহার করার জন্য, আমরা করতে পারি। একেবারে সিম্পল, তিনটা রোধ, একেবারে সিম্পল। কারশফের সূত্রের একেবারে সবচাইতে সিম্পল সার্কিট হচ্ছে এটা, সবচাইতে সিম্পল সার্কিট এটা। বইয়ে উদাহরণ আছে এটা। এই যে এখানে একটা রোধ, এখানে রোধ, ভিতর দিয়ে একটা রোধ, আর এখানে একটা ব্যাটারি, এখানে একটা, এই লুপে একটা ব্যাটারি, এই লুপে একটা ব্যাটারি, সবচেয়ে সহজ একটা, ঠিক আছে। আমরা কারশফের সূত্র ব্যবহার করতে পারি, এটা করতে পারি, কোনো সমস্যা নেই। বরিশাল 24-এ আমি আরো অনেকগুলো লিখছিলাম, আসলে এগুলো তোমরা এখন পারবা আশা রাখি। ওই যে দিনাজপুর 24 এগুলো পারার কথা এখন, ওই যে কি বলে হুইস্টন ব্রিজ তো দেখাই দিছি, হুইস্টন ব্রিজ, ঠিক আছে, এগুলো পারবা তোমরা। এই যে হুইস্টন ব্রিজ এগুলো দেখালাম না মাত্র, এটা ময়মনসিংহ 24। ওকে, একটা জিনিস একটু দেখা শেষ করে দিব, 1 মিনিট একটু মনোযোগ দাও, 1টা মিনিট একটু মনোযোগ দাও। অনেকক্ষণ ধরে আসি, তোমাদের মনোযোগ দেওয়া আসলে অনেক কষ্টকর ব্যাপার, সেটা বুঝতে পারি। সেটা হচ্ছে যে অ্যামিটার বিষয়টা হচ্ছে এরকম, দেখো তো এটা গ্যালভানোমিটার, অ্যামিটার হচ্ছে কিন্তু যে এটা সহ, এইটা সহ, এটা যেটা আমি দেখাতে চাইছি, এটা গ্যালভানোমিটার রোধ মনে করো জি, আর এটা হচ্ছে শান্টের রোধ। এই টোটালটা মিলে হচ্ছে অ্যামিটার, এই টোটালটা মিলে হচ্ছে অ্যামিটার, এই টোটালটা মিলে কিন্তু অ্যামিটার, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে এই যে একটা অ্যামিটার, এই যে একটা অ্যামিটার, এইটা যা, এই টোটালটা মিলেও কিন্তু তাই। তার মানে অ্যামিটারের মধ্যে একটা গ্যালভানোমিটার আছে, একটা হচ্ছে শান্ট যুক্ত আছে। তা আমি যদি এখন তোমাকে একটু ভিন্ন করে প্রশ্ন করি যে অ্যামিটারের রোধ হচ্ছে, দেখো আমি বললাম যে অ্যামিটারের রোধ, আমি একটু লিখে দেখাচ্ছি, আমি বললাম হচ্ছে অ্যামিটারের রোধ 0.1 ওহম। ভালো কথা, ভালো কথা। তাহলে অ্যামিটারের একটা রোধ মনে করো আর এর মান হচ্ছে কত? 0.1 ওহম। ভালো কথা, ঠিক আছে। এখন যদি তোমাকে বলা হয় না এরকম যে একটা অ্যামিটারের মধ্যে গ্যালভানোমিটার এবং শান্টের রোধ দেওয়া আছে, দেখো আমি একটু লিখে দেখাচ্ছি, তো শিখাইছি 2 বার 3 বার 4 বার হবে। এবার অ্যামিটারের মধ্যে, যে অ্যামিটারের মধ্যে বা অ্যামিটারের মধ্যে কি থাকে? গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার এবং শান্টের রোধ যথাক্রমে, ভালো করে খেয়াল করবে, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যথাক্রমে 100 ওহম এবং 1 ওহম। তার মানে গ্যালভানোমিটার রোধ হচ্ছে 100 ওহম আর শান্টের রোধ হচ্ছে 1 ওহম। ওকে, এখন কিন্তু আমার এই যন্ত্র যে নাম হচ্ছে অ্যামিটার দিয়েছি, সেই অ্যামিটারের রোধ কিন্তু আমাকে বের করে নিতে হবে। কিভাবে? তো অ্যামিটার রোধ দেখো তো, গ্যালভানোমিটারের সাথে শান্টটা যুক্ত থাকে হচ্ছে সমান্তরালে। তখন আমরা এই যে অ্যামিটারের রোধটা বের করে নেওয়ার জন্য কি লিখবো? 1 ভাগ জি প্লাস হচ্ছে 1 ভাগ এস, 1 ভাগ 100 যোগ হচ্ছে 1 ভাগ
1। এখান থেকে হিসাব নিকাশ করলে কিন্তু আমরা যা পাবো 100 গুণ হচ্ছে 1 ডিভাইড বাই 100 যোগ 1, যা পাবো 100 ভাগ হচ্ছে 101। 0.1 এর মতোই পাবো, 0.1 এর থেকে একটু ছোট পাবো। দেখো আমরা 0.1 লিখলাম। এই যে আমরা তখন এই রোধটা কিন্তু এই অ্যামিটারের রোধটা কিন্তু বের করে নিতে হবে, কিন্তু কনফিউশন হওয়ার কোনোই কারণ নাই। ছোট কথা বারবার শিখেছি, অনেকবার বলেছি, আবার ছোট করে বলে দিলাম। এখন এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করতে হলে আমাদের যে রোধটা নেওয়া লাগে সেই রোধের নাম মনে করে দিলাম হচ্ছে S ইজিক্যাল টু R ভাগ n-1। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এটা পরীক্ষায় কিন্তু থাকে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তোমাদের নোটে দেওয়া আছে, নোটে সুন্দর করে দেখে নিতে পারো বা বইতেও দেখে নিতে পারো। S ইজিক্যাল টু R ভাগ n-1। এই Rটা কিন্তু অ্যামিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ কিন্তু না। অ্যামিটারের রোধ কিন্তু, গ্যালভানোমিটারের রোধ দেওয়া থাকলে কিন্তু ওখান থেকে এই যে প্যারালাল কম্বিনেশন দিয়ে কিন্তু বের করে নিতে হবে। n মানে হচ্ছে পাল্লা বৃদ্ধি, কত গুণ তুমি মাপবা। মনে করো একটা অ্যামিটার I পরিমাণ কারেন্ট মাপতে পারে বর্তমান কাল, আর I প্রাইম পরিমাণ মাপতে হবে ভবিষ্যৎকাল। মাপতে পারে, n এর মানটা হবে হচ্ছে I প্রাইম ভাগ হচ্ছে I। 10 গুণ হতে পারে, 20 গুণ হতে পারে, 50 গুণও হতে পারে, ঠিক আছে। যদি 10 গুণ একেবারে দেওয়া থাকে তখন n এর মান আমরা 10 একেবারেই বলে নিব, n এর মান 10 আমরা একবারেই বলে নিব। আর যদি বলে যে এত মিটার মাপতে পারে, এত মিটার মাপতে চাই, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখন আমরা কিন্তু এখানে n এর মানটা বের করে নিব। আর একটা কথা বলে রাখি যে এখানে যদি আমি আরো এই যে এসটা দিলাম না, এই এসটা কিন্তু এখানে দিতে হবে, এই যে এখানে অবশ্যই শান্ট আকারে দিতে হবে। তো এখানে তো একটা শান্ট আছেই, একটা শান্ট তো আছেই ভেতরে। তো সবার সাথে সবাই কিন্তু দেখো এইটা লিখলাম এখানে, তাই না? এখানে যদি লিখি এই যে একই জিনিস, এই যে এখানে দেখা, এই যে দেখো খেয়াল করে, সবাই সবার সাথে সমান্তরালে যুক্ত। গ্যালভানোমিটার শান্ট নতুন যেটা যুক্ত করতে সেটা নাম দিয়ে তুমি এস প্রাইম যদি দাও, বা এটাই এস থাকুক আর ভেতরটার নাম দাও হচ্ছে এস প্রাইম। সবাই সবার সাথে কিন্তু সমান্তরাল। এই যে এখানেও অ্যামিটারের সাথে সমান্তরাল মানে হচ্ছে গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল, গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল মানে গ্যালভানোমিটারের মধ্যে যে শান্টটা আছে সেই শান্টের সাথেও সমান্তরাল। এখানে শ্রেণীর কোনো বালাই নাই। সুতরাং আমার মনে হয় যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে আর ভুল হওয়ার কথা না। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। তো এই চ্যাপ্টার শেষ, কালকে আমরা নতুন চ্যাপ্টার ধরবো। আশা রাখি খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে।